নমস্কার, সবাই কেমন আছেন? তো পারো রান্নাঘর উইথ ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত। তো এখন বাজে প্রায় 9টা। তো রান্না বসাবো। আর বাইরেটা প্রচণ্ড রোদ, দেখুন একদম রোদ ঝাঁঝা করছে, এত রোদ বেরিয়েছে। তো আজকে বানাবো, যেহেতু রবিবার ছুটির বার, তো আজকে একটু মাংস খাওয়ার ইচ্ছা রয়েছে, একটু মাংস বানাবো। অল্প করে নিয়ে এসেছি, একদম খুব বেশি না। আর এই গরমে তো বেশি ঝাল মশলা বা মাংস খাওয়া উচিত না। তো অল্প একটু মাংস নিয়ে এসেছি। আর আপনাদেরকে তো বলেছিলাম যে ওর পরশুদিন রাতে খুব জ্বর হয়েছিল, তো ওষুধ খেয়ে বাড়িতে ঘুমাচ্ছিল কালকে। আজকে একটু সুস্থ রয়েছে, তো খেলতে গেছে ও বাড়িতে। তো পাশে আমার যার বাড়িতে খেলতে গেছে, এখন বাড়িতে নেই। তো আমি রান্নাটা এই ফাঁকে রান্নাটা করে নিই। তো চলুন বেশি না বকবক করে দুপুরে রান্নাটা করে নেব। সকালবেলা তো মুড়ি টুড়ি খেয়েছিলাম। আর সামনে রোড, ওই দেখুন আম গাছটায় দেখুন একটাকেও আম নেই, সব আমগুলো ঝরে গেছে। সব আমগুলো একবারে পেকে সব পড়ে গেছে, একটাও গাছে আম নেই। আর পাকতে ধরুন প্রায় ওই সপ্তাহ দুয়েকের মধ্যে সব পেকে একবারে গাছ ফাঁকা, একটাও গাছে আর আম নেই। আর এই পাশের যে বড় গাছটা, ওই গাছটাতে আমটা রয়েছে। আর আপনাদেরকে তো দেখালাম সেদিনে যে পেরে লিকুইড দিয়ে পাকা দিয়েছিলাম। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এই দেখুন আমগুলো পেকে গেছে, দেখুন নরম হয়ে গেছে আমগুলো। এই যে দেখুন একটু করে লিকুইড দিয়েছিলাম, সব তো চলুন একটা আম নিয়েছি, আমটা কেটে দেখাই আপনাদেরকে। আর এই যে চুবড়িতে রইল, তো দুপুরে ভাত খাওয়ার সময় খাবো। আর এই আমটা কেটে খাই। চলুন রান্না বসাবো আর আমটা কেটে খাবো। রান্নাঘরে যাবো চলুন। তো দেখুন রান্নাঘরে চলে এসেছি। আর এই যে দেখুন আমগুলো কেটে নিয়েছি, এত সুন্দর হয়েছে দেখুন আমগুলো। দেখুন খোলাগুলো দেখে কিন্তু বোঝা যাবে না যে পাকা কি কাঁচা। দেখুন আমগুলো খোলাটা একবারে সবুজ হয়ে রয়েছে, আর আমটা কিন্তু পেকে দেখুন একদম হলদে হয়ে গেছে। একটু খেয়ে দেখি, মিষ্টি রয়েছে, খুব ভালো। তো চলুন আমটা না খেয়ে রান্নাটা বসিয়ে দিই, যেহেতু গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর এই গরমে কিন্তু বেলা করে রান্না করা যাবে না। আর কাঠের মধ্যে বেলা করে রান্না করা মানে বুঝতেই পারছেন গরমে। তো চলুন আগে রান্নাটা করে নিই, খুব সুন্দর। তো চলুন রান্না করে। তো দেখুন মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে কড়া বসিয়ে দিচ্ছি, এবার রান্নাটা সেরে নেব, দুপুরের রান্না। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এত রোদ্দুর উঠেছে সকালবেলা, এখন খুব বেশি বেলা হয়নি। আর এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর আগেই তো একটু ছোট ছোট পিস পিস করে নিয়েছি। আর কড়ার মধ্যে এই যে দিচ্ছি সর্ষের তেল। তো তেলেতে আমি ভালো করে ভেজে নেব মাংসটা, যেহেতু পোলট্রির মাংস একটু ভেজে নিলে ভালো লাগবে। তো মাংসটা ভাজবো, মাংসতে লবণ হলুদ মাখাবো না, কড়ার তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ। এই যে দেখুন একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে কিন্তু পোলট্রির মাংস যে আঁশটে গন্ধ হয় একটু, ওই গন্ধটা হবে না। আর মাংসটা বেশ লবণ আর হলুদ মাংসের ভিতরে ঢুকে যাবে, আর মাংসের স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে। ওই যেমন মাছ ভাজলে মাছের স্বাদটা যেমন লাগে, মাংসটা ভেজে রান্না করলেও কিন্তু স্বাদটা একটু অন্য লাগে, আর খেতেও খুব ভালো হয়। তো মাংসটাকে প্রথমে দিয়ে আমি ভালো করে নাড়ানাড়ি করব না, একটু ভালো করে উল্টো পিছন দিকটা হতে দেব, তারপরে নাড়ব। আর এই দেখুন মাংসটা আমি ভালো করে এই যে নেড়েছি, আর একটু নেড়ে দিচ্ছি। তেলটা গরম হলে কিন্তু মাংসটা কড়ার গায়ে লাগবে না, আর এতে লবণটা মাংসের মধ্যে ঢুকে যাবে, তো মাংসটা ভালো লাগবে। তো আর একটু আমি লাল করে ভেজে নেব, একদম খুব লাল করব না, মোটামুটি ভাবে আমি হালকা রং আসা পর্যন্ত ভেজে নেব। আর মাংসটা এই যে একটু অন্যভাবে বানাবো, তাই ভাবলাম এই যে দেখুন হালকা রং চলে এসেছে মাংসটা। তো এবার আমি মাংসটা
আর তুলে নেব থেকে একবার এরকম করে ডিশটার মধ্যে তুলে নিই। তো মাংসটা দেখুন আমি ভেজে মাংসটা একটু অল্প রয়েছে, আবার চাইলে একটু বেশি করে দিয়ে দিতে পারেন। যেহেতু রবিবার ছুটির দিন, একটু বেশি করে তেল দিয়ে আজকে একটু ঝাল ঝাল ভাবে হচ্ছে একটু ঝোল বানাবো। তো শুধু মাংসরই আজকে ঝোল বানাবো, আলু ফালু কিছুই দেব না। আর এই যে এরই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরে আর দুটো শুকনো লঙ্কা। তো মাংসটা আজকে একদম দেশি মুরগির মতো একদম লাল লাল ঝোল বানাবো। তো দেখতে থাকুন কিভাবে বানাই। এইভাবে যদি বানান আশা করি আপনাদের খুব ভালো লাগবে মাংসটা খেতে, আর সময়টাও কম লাগবে। তো এখানে আমি 3টে মতো পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে, তো পেঁয়াজগুলোকে আমি একটু সময় দিয়ে একদম লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে একবারে ভেজে নিয়েছি। এবার এতে আমি দেব আদা আর রসুন আর জিরে বাটা, গোটা জিরে অল্প দিয়েছিলাম, আর দেব আদা আর রসুন আর অল্প একটু জিরে বাটা। তো আদা রসুনটা একটু ভেজে নেব, বেশি নয়, মিনিট 2-3 ভাজলেই হয়ে যাবে। আর যেহেতু আদা রয়েছে বেশিক্ষণ ভাজলে কিন্তু আদাটা কড়ার মধ্যে আবার লেগে যাবে। তো দেখুন আমি 2-3 মিনিট মতো ওই যে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, একটু লাল লাল ঝোল বানাবো, আর একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝালও হবে আর রঙও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, ব্যাস দিয়ে দিলাম। এবার হচ্ছে অল্প একটু আমি জল দেব, ওই আদা রসুন বেটে যে শিলটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখুন একটু বেশি করে জলটা দিয়েছি, যেহেতু মশলাটা অনেকখানি আর এটা কষতেও কিন্তু অনেকটা সময় লাগবে, সেই জন্য একটু বেশি করেই জল দিলাম। অল্প জল দিলে জলটা পুড়ে যাবে আর মশলাটা কষা হবে না। তো মশলাটাকে আমি একদম ভালো করে কষিয়ে নেব, একদম লাল রং আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দেব অল্প একটু জিরে আর ধনে গুঁড়ো। তো দেখুন অল্প একটু জিরে আর একটু ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, খুব বেশি নয় অল্প দিয়েছি। জিরেটা কিন্তু আমি এখানে 3 ভাবে ব্যবহার করেছি। জিরেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, আপনারা চাইলে কিন্তু এইভাবেও দিতে পারেন, আবার গোটা জিরে বা আদার সঙ্গে নাও দিতে পারেন, একবারে গুঁড়োনো জিরে দিতে পারেন। তো আমি 3 ভাবে দিয়েছি, জিরেটা গোটাও দিয়েছি, আবার বেটেও দিয়েছি, আবার শুকনো গুঁড়োও দিয়েছি। তো দেখুন মশলাটাকে একবারে লাল লাল পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি, পুরোটা জলটা শুকিয়ে গেছে। আর এইবার আমি মাংসটাকে দিয়ে দিলাম, মাংসটাকেও বেশ খানিকক্ষণ কষাবো একবারে। মাংসটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসের মধ্যে জল দেব, বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। আর এর মাঝে মাঝে একটু করে নেড়ে দেব, না হলে কিন্তু মাংসটা ধরে যাবে। আর এই দেখুন সাইড দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে মাংসটা। তো মাংসটা আমি হচ্ছে মিনিট 6-7 মতো হচ্ছে কষিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে একদম ভালো করে কষানো হয়ে যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। তো আবারও 1-2 মিনিট দেখুন কষিয়ে নিলাম। এবারে একবারে জলটা শুকিয়ে গেছে, মাংসটা আর ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেব, আর মাংসটা দেখুন যাতে না পুড়ে যায় ওই জন্য কিন্তু একটু ভালো করে নেড়ে নেবেন। এবারে জল দিচ্ছি, 1 গ্লাস মতো জল দিয়েছি। আর হালকা আঁচে কিন্তু আমি মাংসটা রান্না করব, খুব বেশি একদম তাড়া জাল দেব না, মোটামুটি হালকা আঁচে জাল দেব। আর এই তেল ঝোলটা একটু রাখবো, সেই জন্যে হালকা আঁচে দেব। আর এর মধ্যে দেখাই, এই দেখুন হচ্ছে আমার বড় ছেলে এই যে জাম পেড়ে নিয়ে এসছে। তো এটা ওর বড়মাদের গাছের জাম, তো আমাদের জাম গাছ আছে সেটা ছোট ছোট, খুব বড় হয় না। আর ওর বড়মাদের গাছের এই যে একদম বড় বড় জামগুলো হয়, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো একটা জাম খেয়ে দেখলাম, খুব মিষ্টি জামগুলো খেতে। তো জামগুলো থাক, এবার রান্নায় ফেরা যাক। তো দেখুন এখানে এই যে ঝোল ভালো করে ফুটে গেছে আর মাংসটাও হয়ে গেছে। আর ছেলেটা বায়না করছিল যে আলু দেবো না ভাবলাম, তো ছেলেটা বায়না করছিল
2-3টা আলু দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই তুলে দিয়ে দেব আলাদা। তো এর মধ্যে আমি দেব এই যে অল্প একটু গরম মশলা, অল্প একটু সানরাইসের গরম মশলা নামাবার একটু আগেই দেব। আর এই গরম মশলাটার জন্য স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তো আমার কাছে গোটাটা ছিল না, এই গুঁড়োটাই ছিল, তাই গুঁড়োটাই দিয়ে দিলাম। আর এই যে কটা আলু দিয়েছি, আলুটাও দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব। আর এখানেই আমি ব্লগটা শেষ করব। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর রেসিপিটা কেমন লাগলো তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো চলুন দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। তো মাংসটা হালকা আঁচে করেছি একটু। আর